প্রত্যেকটি সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ কর্মযজ্ঞ হয়ে ওঠে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ। এই কর্মযজ্ঞ সম্পন্ন করতেই হিমশিম খেতে হয় নির্বাচন কমিশনকে। বিশেষ করে 2008 সালের নির্বাচনের আগে জাতীয় সংসদের সীমানা নিয়ে যেই অভিযোগ উঠেছিল, আওয়ামী লীগকে সুবিধা দিতে গিয়ে নির্বাচন কমিশন যাচ্ছে তাই সীমানাকে কাটছাঁট করেছে, সেই অভিযোগের সুরাহা কতটা করতে পারে এই কমিশন, সেটি দেখার বিষয়। আর আজকের ভোটের টেনে কথা বলবো সীমানা পুনর্নির্ধারণের সে বিষয় নিয়ে। দর্শক, ভোটের টেনে স্বাগত জানাচ্ছি, আমি বেলায়েত হোসাইন। ভোটের টেনের শুরুতেই আমরা একটু দেখে নিতে চাই এই নির্বাচন কমিশন সংসদীয় আসনের সীমানায় কী ধরনের পরিবর্তন আনতে চাচ্ছে, কতগুলো আসনে তারা পরিবর্তন আনছে। বিশেষ করে 39টি সংসদীয় আসনে পরিবর্তনের সুপারিশ করেছে এই নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে পঞ্চগড় 1 ও 2, সিরাজগঞ্জ 1 ও 2, সাতক্ষীরা 3 ও 4, গাজীপুর 1, 2, 3, 5 ও 6 আসন, শরীয়তপুর 2 ও 3 আসন, ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসন, নোয়াখালী 1, 2, 4 ও 5 আসন, রংপুর 3 আসন, বাগেরহাট 2, 3 ও 4 আসন, ঢাকা 2, 3, 7, 10, 14 ও 19 নম্বর আসন, নারায়ণগঞ্জ 3, 4 ও 5 আসন, সিলেট 1 ও 3 আসন, কুমিল্লা 1, 2, 10 ও 11 আসন, চট্টগ্রাম 7 ও 8 আসন। আমরা একটু নমুনা দেখে নিতে চাই কি ধরনের পরিবর্তন আনা হচ্ছে সংসদীয় আসনগুলো। বিশেষ করে ঢাকা 7 আসনের কথা যদি বলি, এই 7 আসনটি ছিল ঢাকা দক্ষিণ সিটির 23 থেকে 36 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এটি এখন হবে ঢাকা দক্ষিণ সিটির 23 থেকে 33 নম্বর ওয়ার্ড। একই সঙ্গে 35, 36, 56 ও 57 নম্বর ওয়ার্ডও এই আসনের সঙ্গে যুক্ত হচ্ছে। ঢাকা 10 আসনটি ছিল ঢাকা দক্ষিণ সিটির 14 থেকে 18 এবং 22 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এটি এখন যেটি প্রস্তাবিত আসন করা হচ্ছে সেটি ঢাকা দক্ষিণ সিটির 14 থেকে 18 এবং 22 ও 55 নম্বর ওয়ার্ড নিয়ে এটি গঠিত হচ্ছে। ঢাকা 14 আসনটি ঢাকা উত্তর সিটির 7 থেকে 13 নম্বর ওয়ার্ড ও সাভারের কাউন্দিয়া নিয়ে গঠিত ছিল। আর এটি এখন ঢাকা উত্তর সিটির 7 থেকে 12 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত হবে। গাজীপুর 1 আসনটি ছিল কালিয়াকৈর উপজেলা ও গাজীপুর সিটির 1 থেকে 18 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এটি প্রস্তাবিত সীমানায় এটি রাখা হয়েছে কালিয়াকৈর উপজেলা, গাজীপুর সিটির 1 থেকে 12 নম্বর ওয়ার্ড। সীমানার এই পরিবর্তনগুলো নির্বাচন কমিশন নিয়ে আসতে চাচ্ছে। কয়েকটি সীমানায় নির্বাচন কমিশন বিলুপ্ত করে দিতে চাইছে। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আমাদের আজকের আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার। একই সঙ্গে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ভোটের টেনের আজকের পর্বে। আমি শুরুতেই মুজিবুর রহমান সরোয়ার ভাই, আপনার কাছে একটু যেতে চাই। 2008 সালে একটি অভিযোগ উঠেছিল আওয়ামী লীগকে সুবিধা দিতে গিয়ে 100-এরও উপর আসনে তৎকালীন নির্বাচন কমিশন কাটছাঁট করেছে, সীমানাকে যাচ্ছে তাই করে দিয়েছে। এই বিষয়ে এবারে নির্বাচন কমিশনের কাছে আপনারা কতটুকু প্রত্যাশা করেন যে এই সীমানাগুলোকে তারা সংশোধন করে আবার আগের জায়গায় নিয়ে আসতে পারবে? আমাদের যে ভোটগুলো নিয়ে আমাদের কথা হচ্ছে, এবং তার এই 3টি ভোট, এই ভোটের পূর্বে আমাদের এখানে যে নির্বাচন হয়েছে সেগুলো দেখতে হবে এবং বর্তমানে ভোট বেড়েছে সেখানে জনগণের কথা শুনতে হবে। এবং আমার মনে হয় যে এই নির্বাচন কমিশনের সমস্যাটা খুব বড় কিছু না, এবং এটাকে কিছু এই ফ্যাসিস্ট সরকার তাদের সুবিধার জন্য তারা যে পরিবর্তন করেছে সেটার দিকে খেয়াল রেখেই আমাদের এই তিন ভোটের পূর্বের অবস্থাকে ফলো করলে ভালো হবে। জি, আমি একটু ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, জামাত ইসলামের সেক্রেটারি, ঢাকা মহানগর উত্তর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, আপনার কাছে একটু আসতে চাই। সীমানা নিয়ে জামাত ইসলামের পক্ষ থেকে এবার আপনাদের কি কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে কিনা? সেক্ষেত্রে কতগুলো আসনের পরিবর্তন আপনারা চাইছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন এবং আমার শ্রদ্ধেয় সহ আলোচক। প্রথম কথা হচ্ছে নির্বাচন মানে বিগত 15 বছর এখানে মানুষ ভোট দিতে পারেনি বলে মানুষের নির্বাচন শব্দটা শুনলেই একটা উচ্ছ্বাস মানুষের মধ্যে কাজ করে, এটা নো ডাউট।
কিন্তু নির্বাচনের যেই কতগুলো পূর্ব শর্ত রয়েছে, লেভেল ফ্লাইং ফিল্ড নামে আমরা যেটাকে আখ্যায়িত করি, একটি স্বাধীন শক্তিশালী নির্বাচন কমিশন, ভোটার তালিকা হালনাগাদ এবং স্বাধীন নিরপেক্ষ আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশাসন এবং সকল দলের অংশগ্রহণের যে সুযোগ, স্বচ্ছ জবাবদিহিতা, পর্যবেক্ষক, গণমাধ্যমের স্বাধীনতা, এগুলো সব মিলে কিন্তু আমাদের নির্বাচন পদ্ধতি। এবং এই নির্বাচনের এর মধ্যে একটা জিনিস হচ্ছে সীমানা পুনর্নির্ধারণ অথবা যদি এটি প্রয়োজন থাকে। আমি এই ব্যাপারে বলবো যে নির্বাচন কমিশন প্রথম যে এটার যে স্টেক হোল্ডার, এটা স্ব এলাকার, সেটাকে সামনে রেখে বিগত ফ্যাসিস্ট সরকার কিন্তু তাদের বিজয়টাকে নিশ্চিত করবার জন্য কিন্তু তারা এই কাজটা করেছে। এখন এইবার এই নির্বাচন কমিশন স্বাধীন কিনা এটা কিন্তু এবং নিরপেক্ষ কিনা এটা আমরা এখনো বুঝতে পারছি না, কারণ এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হয়নি। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী বলেছে, দাবি জানিয়েছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, কারণ তাদের স্ট্রেংথ, এবিলিটি, তাদের অনেস্টি, ইন্টিগ্রিটিকে এটিকে জাস্টিফাই করা যাবে। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে অনেকগুলো আসনে তারা হাত দিতে গিয়ে এটি একটি হযবরল অবস্থা হয়ে যায় কিনা, কারণ তাদের অভিজ্ঞতার ব্যাপার, তাদের বিগত দিনের কোনো এক্সপেরিয়েন্স কিন্তু তাদের নেই। সেই জায়গা থেকে স্টেক হোল্ডারের জায়গা থেকে আমার মনে হয় অনেকগুলো হাজার হাজার এখানে কিন্তু দরখাস্ত পড়েছে এবং এগুলো তারা কিছু বাদ দিয়েছে, এর উপরে একটা অংশীজনদের আবার চিঠি দিয়েছে এবং এটার উপরে আবার 3 দিন ব্যাপী সম্ভবত একটা শুনানি আছে এবং অনেক জায়গায় কিন্তু অসন্তুষ্টিও আছে। সুতরাং আমার প্রত্যাশার জায়গাটা থাকবে অল ওভার, এটা বিগত দিনে ফ্যাসিস্ট সরকার কাউকে পরাজিত করবার মানসিকতা নিয়ে যে কাজটি করেছে, এবারও যেন সেই কাজ না হয়ে নিরপেক্ষভাবে, দলনিরপেক্ষভাবে সেই কাজটি করা হয়। অর্থাৎ কোনো দলকে হারিয়ে দেয়া, কোনো দলকে সুবিধা দেয়া, যেটা বিগত দিনে হয়েছে, সেটা যদি এবারও হয় তাহলে কিন্তু বিপ্লব পরবর্তী এই নির্বাচনের ব্যাপারে সর্বপ্রথম প্রশ্নবিদ্ধ হবে এই প্রশাসন এবং নির্বাচন কমিশন। আমরা সেটা প্রত্যাশা করব এবং তাদের কাছে যে অভিযোগগুলো আসছে তারা সেগুলোকে যথার্থভাবে শুনে উদ্যোগ গ্রহণ করবে। কিন্তু আমার কাছে বেশি মনে হচ্ছে এটি হযবরল হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিনা সেটা টাইম উইলসে। জি, ধন্যবাদ আপনাদের কাছে। আমি আবারও আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গে স্টুডিওতে আলোচনার জন্য যোগ দিয়েছেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সভাপতি কাজী জেবেল। জেবেল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। সীমানা নিয়ে আপনি অনেকগুলো কাজ করেছেন, সীমানা পুনর্নির্ধারণ নিয়ে 2008-এর নির্বাচন থেকেই আপনি সীমানার বিষয়গুলো ফলো করে আসছিলেন। 2008-এ একটি বড় অভিযোগ যে নির্বাচন কমিশন তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে সুবিধা দিতে গিয়ে তাদের মন মতো করে সীমানা পরিবর্তন করেছে। একই সঙ্গে একটি অভিযোগ আছে যে শহরের সীমানা বাড়িয়ে গ্রামের সীমানা কমিয়ে দেওয়া হয়েছে। এবার নির্বাচন কমিশন যে সীমানা পুনর্নির্ধারণের কাজটি করছে, সেক্ষেত্রে এই অভিযোগের সুরাহাটা কতটুকু হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমরা একটু দেরি করে ফেলেছি। তারপরে যেটি বলা হচ্ছে যে 2008 সময় যে আসন চেঞ্জ করা হয়েছিল, 14তে এসে চেঞ্জ করা হয়েছে, 18তে হয়েছে, 24-এ হয়েছে, এখন এসে আবার হচ্ছে 25-এ। অর্থাৎ 8-এ যেই সীমানাগুলো চেঞ্জ হয়েছে তারপর কিন্তু আবারও চেঞ্জ হয়েছে। এখন যে বিষয়টি হচ্ছে যে এবার নির্বাচন কমিশন 40টি আসনে সীমানা পরিবর্তন এনেছে। অর্থাৎ 40টি আসনে যে একজ্যাক্ট পরিবর্তন আসছে এমন না, একটি আসনে পরিবর্তন করলে তখন আরও একাধিক আসনে এটা এফেক্ট হয়, অন্তত একটি অথবা দুটি আসনে এফেক্ট হয়। সেই হিসাব করলে মোট 40টি আসনে এফেক্ট হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে 2008-এ অর্থাৎ বিএনপির একটি দাবি ছিল 2008-এর আগে অর্থাৎ 2001-এ ফিরে যাওয়ার। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব নেওয়ার পর প্রথম নির্বাচন কর্মকর্তাদের সাথে যে বৈঠকটি করেছিলেন, তখন তিনি বলেছিলেন 2001-এর আসনে ফিরে যাওয়ার সুযোগ আছে কিনা সেটি যাচাই করার জন্য। কিন্তু আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে নির্বাচন কমিশন এখন যতটা কমিয়ে আসন পরিবর্তন করা যায় সেদিকে মনোযোগী। অর্থাৎ কিছু কিছু আসন পরিবর্তন হচ্ছে শুধুমাত্র প্রশাসনিক আপনার চেঞ্জের কারণে। যেমন পঞ্চগড়ে একটা আসন আপনার চেঞ্জ হচ্ছে, সেখানে আপনার প্রশাসনিক নামকরণের চেঞ্জের কারণে। রংপুরে হয়েছে। আবার কোথাও কোথাও বাস্তবিক অর্থে আপনার চেঞ্জ আসছে বড় ধরনের। যেমন বাগেরহাটে একটি আসন কমে গেছে, বাগেরহাট একটি আসন কমাতে ওই আসন যে আসনটি কমে গেছে সেটি অন্য আসনের মধ্যে যুক্ত হয়েছে। গাজীপুরে একটি আসন বেড়ে গেছে, সেখানে আপনার গাজীপুরে
ওই একটি আসন বাড়ার কারণে সেটি আবার আরও 2-3টি আসনকে এফেক্ট করেছে। একইভাবে ঢাকার আসনগুলোর ভিতরে কিছুটা চেঞ্জ হয়েছে। সব মিলিয়ে বাস্তবিক অর্থে অনেক আসনে চেঞ্জ হয়েছে সীমানায়, এবং কুমিল্লার কথা বলা যায়, কুমিল্লায় একটা বড় ধরনের চেঞ্জ হয়েছে। সেই জায়গা থেকে একটি আসনকে নাই করে দেওয়া হয়েছে। কুমিল্লার আসন না, বাগেরহাট আসনকে নাই করা হয়েছে। কুমিল্লা এর আগে 2008 নির্বাচনে কুমিল্লা 9 আসন থেকে হ্যাঁ, তখন আসন কমেছে। অর্থাৎ এই অর্থে যে এখন নির্বাচন কমিশন কিছু আসনে চেঞ্জ এনেছে। কমিশনের যেই বক্তব্য সেটি হচ্ছে যে মানে যৌক্তিকতার জায়গায়, অর্থাৎ ভৌগোলিক অখণ্ডতা, প্রশাসনিক অখণ্ডতা বা প্রশাসনিক পরিবর্তন, যেমন ধরেন একটা উপজেলা যদি আপনার সৃষ্ট হয়, তখন উপজেলার একটা নামকরণ হয়, ওইটাকে অন্তর্ভুক্ত করলে এক ধরনের পরিবর্তন হয়ে যায়। বাস্তবিক অর্থ পরিবর্তন নেই, কিন্তু শুধু নামকরণের কারণে পরিবর্তন, সেরকম পরিবর্তনও আছে, আবার ফিজিক্যাল আপনার চেঞ্জও আছে। এখন যে বিষয়টি আলোচনা আসছে সেটি হচ্ছে কোনো দলকে সুবিধা দেওয়া বা না দেওয়া। এখানে আসলে এক্স্যাক্ট কোনো দলকে সুবিধা দেওয়া হচ্ছে এটি যেমন এখন পর্যন্ত প্রমাণিত না, আবার কোনো দলকে সুবিধা দেওয়া হচ্ছে না এটিও প্রমাণিত না। যেহেতু কোনো দলকে দেওয়া হচ্ছে এরকম অভিযোগ প্রমাণিত না, সুতরাং সেই অর্থে ইলেকশন কমিশন কোনো দলকে সুবিধা দিচ্ছে না, সেটি মোটামুটি একটা মোটা দাগে বলা যায়। হ্যাঁ, কিন্তু যেহেতু এটা সাবজুডিস এই অর্থে বলছি যে এটি এখনও চূড়ান্ত হয়নি। আমাদের সামনে হেয়ারিং হবে, হেয়ারিংয়ে নিশ্চয়ই যারা কন্টেস্টিং পার্টি আছেন তারা এখানে আপনার বিভিন্ন ধরনের যৌক্তিকতা তুলে ধরবেন। প্রশ্ন হচ্ছে যে যৌক্তিকতা তুলে ধরার পরে যদি তাদের যুক্তি সঠিক হয় এবং সেটি যদি ইলেকশন কমিশন গ্রহণ না করে, তখন নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতার জায়গায় প্রশ্ন উঠবে যে আসলে ওনা কাউকে ফেভার বা কোনো ব্যক্তিকে ফেভার দিতে চায় কি না। সেই জায়গাটি কিন্তু তখন বড় আলোচনা একটা খোরাক হবে। এখন পর্যন্ত যেটি মনে হচ্ছে যে নির্বাচন কমিশন তাদের কিছু গাইডলাইন বা রূপরেখার ভিত্তিতে করছে। তবে একটা বিষয় বলা যায়, সেটা হচ্ছে নির্বাচন কমিশন সব প্রণোদিত হয়ে যেসব আবেদন পড়েছে সেগুলো তারা বিবেচনা নিয়েছেন বলে বারবার বলছেন, কিন্তু আপনার এই বিবেচনা নেওয়াটা এক অর্থে যৌক্তিক, আরেক অর্থে তারা তো আপনার কোনো আবেদন চাননি। এগুলো আপনার বিভিন্ন সময় বিভিন্ন জন দিয়েছে, সেখানেও একটা প্রশ্ন তোলার সুযোগ কিন্তু রয়ে গেছে। বাট দিন শেষে যেটা হবে, চূড়ান্ত যে সীমানাটা সেখানে বোঝা যাবে যে আসলে কতটুকু পক্ষপাত করা হয়েছে বা নাই। ধন্যবাদ। আমি একটু বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার ভাই আপনার কাছে একটু যেতে চাই যে 2001-এর সীমানায় ফিরে যাওয়ার ক্ষেত্রে এর আগে আমরা দেখেছি বিএনপির একটি জোরালো দাবি ছিল, কিন্তু এবার বিএনপি সেই দাবিটা জোরালো করছে না, কেন? নির্বাচন কমিশন নিয়ে অন্যান্য বিষয়, লেভেল প্লেয়িং ফিল্ডের অন্যান্য বিষয় নিয়ে যেরকম কথা আছে, তেমনি নির্বাচন কমিশন নিয়ে যেভাবে প্রত্যেক নির্বাচনের পূর্বে কথা হয়, আমার মনে হয় সেটা খুব জটিলতা নাই। এবং 2001 সনের দেখে করলেই আমার মনে হয় ব্যাপারটা সমস্যার সমাধান হয়ে যাবে। জি, ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, জামাত ইসলামের সেক্রেটারি, ঢাকা মহানগর উত্তর, আপনার কাছে একটু আসতে চাই যে ইতিপূর্বে ঢাকা শহরের সীমানা বা শহরগুলোর সীমানা বাড়িয়ে গ্রামের সীমানা কমিয়ে দেওয়া হয়েছে, এক্ষেত্রে আপনাদের দল থেকে কি ধরনের আশঙ্কা করা হচ্ছে? ধন্যবাদ। আমাদের এটি দেখবার জন্য আমাদের কেন্দ্রের একটা কমিটি আছে, ওনারা প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করেছেন এবং সেগুলো আমরা এখনও পাবলিকলি করতে চাই না, এই জন্য যেটি জেবেল ভাই একটু আগে বলেছেন যে এখনও মীমাংসিত না, এখনও ডিক্লারেশনটা আসার পরে সেটি বোঝা যাবে। এটা এখন আন্ডার আপনার হিয়ারিংয়ের মধ্যে আছে। সুতরাং সেই জায়গায় আমি যে কথাটা মোটা দাগে বলতে চাই সেটি হচ্ছে নির্বাচন কমিশন যেহেতু কোনো পরীক্ষায় অংশগ্রহণ করে নাই, অর্থাৎ তারা সর্বপ্রথম নির্বাচন করবার জন্য এই বিপ্লবোত্তর একটি বাংলাদেশে তারা উদ্যোগ নিচ্ছে, সুতরাং তাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে কিন্তু পা ফেলতে হবে। এবং এখানে কিন্তু ইতিমধ্যেই অনেক রাজনৈতিক দল থেকে কিন্তু নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এবং কেউ কেউ কথাও বলেছেন। সুতরাং আমি মনে করব যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্যে তাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে অগ্রসর হওয়া উচিত, দলনিরপেক্ষভাবে ভূমিকা রাখা উচিত এবং কোনো দলকে সুবিধা অথবা কাউকে এই জিনিসটা তাদের মাথায় রেখেই তাদের ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা করি। আর এরপরে যদি তার ব্যত্যয় হয়
তাহলে সে ব্যাপারে তো আমরা আমরা আমাদের জায়গা থেকে দলগতভাবেই সেটা আমরা কথা বলবো ইনশাল্লাহ। জেবেল ভাই, আপনার কাছে একটু আসি, যে এরই মধ্যে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে অনেক অভিযোগ পড়েছে, অভিযোগের স্তূপ জমা হয়েছে নির্বাচন কমিশনে। এই অভিযোগগুলো সুরাহা করার ক্ষেত্রে নির্বাচন কমিশন কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে 40টা আসনে আপনার পরিবর্তন, আবেদন জমা হচ্ছে 1760টি, অর্থাৎ প্রতিটা আসনে অনেক অনেক সংখ্যক আবেদন পড়েছে। 83টি আসনে আবেদন জমা পড়েছে। আমরা যদি একটু ক্যালকুলেট করি, 40টা আসনের পরিবর্তন, আবেদন পড়েছে 83টি আসন। দ্যাট মিন্স যেগুলো পরিবর্তন হয়নি এমন 43টি আসনে সীমানায় পরিবর্তনের জন্য আবেদন জমা পড়েছে। পরিবর্তন বা রক্ষা দুইটাই হতে পারে। এখন যেটা বড় বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আইনে নির্বাচন কমিশনকে একটা বড় পাওয়ার দেওয়া আছে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্তটা নিবে সেই সিদ্ধান্তের উপরে উচ্চ আদালতে আপনার প্রশ্ন তোলা যাবে না। এটা একটা বড় ধরনের ইলেকশন কমিশনকে একটা সেফগার্ড দেওয়া আছে। আমি যতটুকু জানি, গতকালকে আমার সাথে একজন একাধিক নির্বাচন কমিশনার মহোদয়ের সাথে কথা হয়েছে, আজকেও কথা হয়েছে। ওনারা আমাকে যেটি বলেছেন যে ওনারা চাচ্ছেন এমন একটি প্রস্তুতি নিতে, অর্থাৎ সীমানা নির্ধারণ ইলেকশন কমিশনের প্রস্তুতির যতগুলো কম্পোনেন্ট আছে, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে ডিলিমিটেশন। ইলেকশন কমিশন এখন যেটা চাচ্ছে, যেহেতু ইলেকশন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, যেহেতু একটি বড় দল ভোটের বাইরে এখন পর্যন্ত রাজনীতির বাইরেও আছে, সুতরাং নির্বাচন কমিশন এইসব আসপেক্ট থেকে নিজেদেরকে নিরপেক্ষ রাখার যে চেষ্টাটা, সেই চেষ্টাটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে। রেজাউল ভাই যেটা বললেন যে ইলেকশন কমিশন এখন পর্যন্ত পরীক্ষা দেয়নি, সুতরাং পরীক্ষা না দেওয়া পর্যন্ত বোঝা যাবে না সে নিরপেক্ষ বা পক্ষপাতযুক্ত বা পক্ষপাত করছে। সেই জায়গাটি আসলে এখনও দেখার বিষয় যে ইলেকশন কমিশন কতটুকু সেই জায়গাটা নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে পারবেন, এটি এখনও মোটা দাগে বলা যায় না। আপনাকে যদি একটু পিছনে নিয়ে যাই, কেএম নুরুল হুদা কমিশন বা কাজী রকিবউদ্দিন কমিশন, কাজী রকিবউদ্দিন কমিশন দায়িত্ব নেওয়ার পর 4টা সিটি কর্পোরেশন একসাথে ভোট করেছিল, খুলনা, বরিশাল, রাজশাহী এবং সিলেট। 4টি সিটি কর্পোরেশনে বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছিলেন। ওই 4টি নির্বাচনে আমরা সেই নির্বাচনে মাঠ পর্যায়ে ছিলাম। কিন্তু ঠিক ওই 4 সিটি কর্পোরেশন নির্বাচনে পরে গিয়ে যখন আমার 14 সালে জাতীয় নির্বাচন আসলো, সেই জাতীয় নির্বাচনটি এমন একটি কলঙ্কিত নির্বাচন হলো যেখানে 153 জন এমপি কোনো ভোট ছাড়া ইলেক্টেড হয়ে গেলেন। 151 জন এমপি লাগে একটি পার্লামেন্ট ফর্ম করতে, সেখানে 153 জন কোনো আনকনটেস্ট কোনো ভোট ছাড়া হয়ে গেলেন। বাকি যারা ইলেকশন করলেন তারা নিজেরা ইলেকশন করলেন, অর্থাৎ একটা মানে কি বলে একটা নির্বাচনে একটা নাটক হয়েছে। এখন মর্নিং শোজ দ্য ডে, ওই সময় এটা প্রযোজ্য ছিল না। এখনকার ইলেকশন কমিশনের ক্ষেত্রে রাজনীতিবিদরা তো অনেক কথা বলেন, ওটা অনেক সময় তাদের অভিযোগটা যৌক্তিক সত্যই আমার কাছে মনে হয়, অনেক ক্ষেত্রে তাদের এটা কৌশল হিসাবে তারা অনেক কথা বলেন। নির্বাচন কমিশন নিরপেক্ষ অথবা নিরপেক্ষ না, এই ইস্যুটাতে এখন আসলে মন্তব্য করার মতো যৌক্তিক প্রমাণ বা তথ্য এখন পর্যন্ত নাই। সীমানা ইস্যুতে নির্বাচন কমিশনের পক্ষপাতে যে প্রশ্নটি আসতেছে সেটা সীমানা ইস্যুতে না, নিয়োগ ইস্যুতে আসছে। এনসিপি যে বিষয়টা বলছেন যে নির্বাচন কমিশনের যে প্রক্রিয়া নিয়োগ হয়েছে সেই নিয়োগ আইনটা যৌক্তিক না, অথবা এই নিয়োগ আইনটা গত সরকারে করা। সেই জায়গা থেকে তারা বলছেন যে তাদের নিয়োগটা হয়নি, আইনশুদ্ধ হয়নি, তারা নতুন আইনে নতুন নিয়োগ চান। কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে, ইলেকশন কমিশন সাংবিধানিক পদ এবং ইলেকশন কমিশন যে দায়িত্ব নিয়েছেন, ওনার দায়িত্বটা উনি সংবিধান অনুযায়ী নিরপেক্ষভাবে মান অভিমান বলে পালন করছেন কিনা সেটি প্রমাণ হবে সামনে নির্বাচনে। সরকার প্রধান যে কথাটি বলেছেন যে ফেব্রুয়ারিতে আপনার জাতীয় সংসদ নির্বাচন, এর আগে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, এটা মোটামুটি ধরে নেওয়া যায়। নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের প্রস্তুতি নাই, অর্থাৎ ইলেকশন কমিশন একটি জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো আমার মতে তারাও হয়তো ওই নির্বাচনে প্রস্তুতি নিচ্ছেন, তাদের মাথায় আমার মনে হয় না যে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি আছে। সেই জায়গা থেকে ইলেকশন কমিশন কিন্তু একটাই পরীক্ষা, সেটা ফাইনাল পরীক্ষা, সেমিফাইনাল মিড ফাইনাল কোনো নাই, তার ডাইরেক্ট একটাই পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষাটা শুধু ইলেকশন কমিশনের না, এই পরীক্ষাটা আমাদের জাতির, পুরো বাংলাদেশের। কারণ 5 আগস্টের যে বিপ্লব হয়েছে, সে বিপ্লবটা এসেছে
ফেসিস্টের বিরুদ্ধে, সে বিপ্লবটা ফেসিস্টটা তৈরি হচ্ছে কারচুপি নির্বাচনের বিরুদ্ধে। সুতরাং ইলেকশন কমিশনের রোল যদি আগামী নির্বাচনে নিরপেক্ষ না হয়, আগামী নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে মানুষ বলতে শুরু করবে আমরা আগেই ভালো ছিলাম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। ভোটের ট্রেনের এই পর্বে আমরা যেহেতু সীমানা পুনর্নির্ধারণ নিয়ে কথা বলছি, আমরা প্রান্তিক মানুষ সীমানা পুনর্নির্ধারণ নিয়ে কি ভাবছে আমরা সেটি একটু দেখে আসতে চাই। কুমিল্লা থেকে আমাদের সহকর্মী খালিদ সাইফুল্লাহ কথা বলেছেন প্রান্তিক মানুষদের সাথে। 2001 সালে কুমিল্লায় সংসদীয় আসন ছিল 12টি, 2008 সালে সেটি 11টিতে পরিণত হয়। চলতি বছর নির্বাচন কমিশন আসন পুনর্নির্ধারণ করে যে প্রজ্ঞাপন জারি করেছে তাতে পরিবর্তন করা হয়েছে 5টি সংসদীয় আসন, আর এতেই ভোটের মাঠে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ওই আগের যে নয় আসছিল ওই সিস্টেমে হালাইছে, আমরা খারাপ না, মোটামুটি ভালোই আছে। আসলে কুমিল্লাটাকে যেভাবে নতুন করে 5টি আসন করে বিনাশ করছে, আমাদের কুমিল্লার জনগণ এটা নিয়ে, কুমিল্লার 9 নির্বাচনী এলাকা জনগণ অসন্তুষ্ট। লালমাই এবং সদর দক্ষিণকে পূর্বের আসনে আমাদেরকে ফিরিয়ে আনুক, এটাই আমরা প্রত্যাশা করি। যে গ্যাজেট শুনছি সেটা নাকি লাকসামের সাথে ইনক্লুড করা হয়েছে। আসলে এটা গভর্নমেন্টের বিষয়, তবে আমরা সাধারণ পাবলিকরা চিন্তা করি যে আমরা আগের জায়গায় যদি বহাল থাকি বেস্ট হয় আর কি। চলতি বছর নির্বাচন কমিশন আসন পুনর্বিন্যাসের যে প্রজ্ঞাপন দিয়েছে তাতে কুমিল্লা সদর দক্ষিণের একটি অংশ 14 গ্রাম উপজেলার সাথে সংযুক্ত করা হয়েছে। তা নিয়ে নানা রকম প্রতিক্রিয়া জানাচ্ছেন সাধারণ মানুষ। বারবার কারো উদ্দেশ্য প্রণোদিতভাবে এই আসনটিকে একবার বরুড়ার সাথে সংযুক্ত করা হয়েছিল, দ্বিতীয়বার এই অংশটিকে ভেঙে আবার 9টা ওয়ার্ড কুমিল্লা সিটি কর্পোরেশনের সাথে যুক্ত করা হয়েছে, যেটার সাথে উত্তরের সাথে দক্ষিণের কিন্তু একটা বৈষম্য আছে। এক এক সময় একবার বরুড়ার সাথে, একবার নিজেরা 9 থেকে কাইটা মহানগরের সাথে, আরেকবার লাকসামের সাথে দিতেছে, রোহিঙ্গার মতো একটা অবস্থা। নির্বাচন কমিশনের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, আমাদেরকে স্বতন্ত্র 9 নির্বাচনী এলাকা একটা পূর্ণবহাল করে আমাদেরকে একটা নির্বাচনী এলাকা উপহার দেওয়া উচিত। আসন পুনর্বিন্যাস নিয়ে সাধারণ মানুষের রয়েছে নানা রকম প্রতিক্রিয়া। তারা বলছেন যারাই এলাকার প্রতিনিধি নির্বাচিত হবেন, এলাকার উন্নয়ন থেকে যেন তারা বঞ্চিত না হন। আমরা শুনলাম প্রান্তিক মানুষের কথা। আলোচকদের কাছে একটু ফিরে যেতে চাই। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার ভাইয়ের কাছে একটু আবারও যেতে চাই। সরোয়ার ভাই, আপনি তো একটি আসন থেকে নিশ্চয়ই নির্বাচন করার প্রত্যাশা করছেন, আপনার এলাকার সীমানা ঠিক আছে কিনা? হ্যাঁ, আমার এলাকার সীমানা ঠিক আছে, তবে আমাদের মধ্যে সিট টিট নিয়ে একটু কম বেশি হয়েছে। সেই জন্য আমাদের পার্টিতে এই ধরনের কমিটি রয়েছে, তারা এই বিষয়গুলো দেখছেন। তবে আমি প্রথমেই লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচন কমিশন, বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। আমি এখানে বলতে চাই এটাই যে আমরা নির্বাচন কমিশনকে গুরুত্ব দেই, কিন্তু নির্বাচন কমিশন কি সেই জায়গায় আছে? আমরা তো আসলে বলতে হবে প্রথম যে কোন সরকারের অধীনে নির্বাচন কমিশন, এটি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচন কমিশন এমন স্বাধীন না যে অন্য কোনো সরকারের সময় এসে তারা যা ইচ্ছে তাই বলতে হয়। আমাদের এখনও নারায়ণগঞ্জের ভোটের কথা মনে আছে। নারায়ণগঞ্জের নির্বাচন কমিশন বলছে যে আগামীকালকে সকালে সেনাবাহিনী থাকবে ভোটের মধ্যে। আমরা কিন্তু পরবর্তী সময় সেনাবাহিনী দেখি নাই। কাজে নির্বাচন কমিশনের গুরুত্বের চেয়েও আমি গুরুত্বপূর্ণ মনে করি আমাদের কোন সরকারের অধীনে ভোট হবে সেটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এবং এই জন্য আমরা আন্দোলন সংগ্রাম করছি একটি নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের জন্য। এবং এই ভোটটি ইনশাল্লাহ জনগণের আকাঙ্ক্ষিত ভোটটি ইনশাল্লাহ এবার হবে, এবং মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। কাজেই ইনশাল্লাহ যে সমস্যাগুলো আছে সে সমস্যাগুলো সমাধান করেই আগামী দিনে একটি নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের ব্যবস্থা হবে ইনশাল্লাহ। ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, রেজাউল ভাই আপনার কাছে একটু আসতে চাই যে আপনিও যতদূর জানি লক্ষ্মীপুর 3 আসন থেকে নির্বাচন করার প্রত্যাশা করছেন, এবং দলও এখন পর্যায়ে প্রাথমিক পর্যায়ে আপনাকে সেখানে মনোনয়ন দিয়ে রেখেছে। তো মানুষের সঙ্গে কথা বলছেন, হাঁটছেন, ঘুরছেন, বিভিন্ন এলাকায় যাচ্ছেন, তো সীমানা পুনর্নির্ধারণের একটা ইস্যু আছে, সেটা ছাড়াও মানুষজনের কি ধরনের সাড়া পাচ্ছেন, আর সীমানা নিয়ে আসলে কোনো ধরনের আপনার এলাকায় কোনো ধরনের সমস্যা মনে করেন কিনা? হ্যাঁ, আমার লক্ষ্মীপুর 3 আসনে কিন্তু
সেখানে বড় ধরনের একটা সমস্যা আছে। সেটি হচ্ছে এটি চন্দ্রগঞ্জ এবং লক্ষ্মীপুর পৌরসভা এবং আরও অর্থাৎ 12টা ইউনিয়নের সমন্বয়। কিন্তু উপজেলা বশিকপুর যে ইউনিয়নটি, এটি ইউনিয়ন হচ্ছে চন্দ্রগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন, আবার থানা হচ্ছে সদর থানা, আর আসনগত দিক থেকে হচ্ছে লক্ষ্মীপুর 2 রায়পুর। সুতরাং এখানে দীর্ঘদিনের মানুষের যে প্রত্যাশা যে তারা উপজেলা এবং থানা যেটির সাথে, সেটি না হয়ে আসনগত দিক থেকে তাদেরকে আরেক দিকে ফেলে দেওয়া হয়েছে। সুতরাং এটা একটা বড় ধরনের সমস্যা। আমি আজকের নির্বাচনের যেই একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে জাতি মুখিয়ে আছে, প্রত্যাশা করছে। আমি আলোচনা শুরুই করেছিলাম যে নির্বাচনের কথা মনে হলেই একদিকে যেন মানুষের মধ্যে স্মৃতিতে বেশি উঠে মারামারি, কাটাকাটি, তারপরে রাতের ভোট, দিনের ভোট রাতে, তারপরে হচ্ছে মানুষ হত্যা, লুণ্ঠন, এগুলো আমাদের সিনারিওতে ভেসে ওঠে। সুতরাং আনন্দ কোনো অবাধ সুষ্ঠু নির্বাচনে অর্থাৎ ভোটার যে অংশগ্রহণ, আমি আগেই বলেছি যে এটি কিন্তু এই নির্বাচন অর্থাৎ এই সরকার এই অবস্থার মধ্যে কিন্তু এখনো তৈরি হয়নি। আপনি লক্ষ্য করছেন যে আমাদের প্রধান নির্বাচন আমাদের প্রধান উপদেষ্টা তিনি যে জুলাই ঘোষণাপত্র যেটি দিয়েছেন, সেটিতে কিন্তু বাংলাদেশের মানে অধিকাংশ রাজনৈতিক দলগুলো অসন্তোষ প্রকাশ করেছে। এবং গতকালকেও আমাদের জুলাই সনদের আইনি ভিত্তির উপর একটি সমাবেশ ছিল, সেখানে বিএনপি ব্যতীত বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো ছিল। প্রত্যেকের বক্তব্য কিন্তু একটাই ছিল, আপনারা সেটি কভার করেছেন, সেটি হচ্ছে জুলাই সনদকে যদি আইনি ভিত্তির একটি ফ্রেমওয়ার্কের না নিয়ে আসা হয়, তাহলে এই নির্বাচন অবাধ সুষ্ঠু এবং সেটি হওয়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ নির্বাচন নিয়ে যে শঙ্কা, সেটি মানুষের মধ্যে কিন্তু রয়ে গেছে। নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, কিন্তু নির্বাচনের নিয়ে মানুষের শঙ্কা যায়নি। আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যেই আছে যে আমরা 3টি রেসপন্সিবিলিটি আমাদের। নাম্বার 1 হচ্ছে আমাদের সংস্কার, নাম্বার 2 হচ্ছে আমাদের অর্থাৎ এই হত্যার সাথে যারা সম্পৃক্ত, গুম খুনের সাথে সম্পৃক্ত, দুর্নীতির সাথে সম্পৃক্ত এই ফ্যাসিস্টদের বিচার, নাম্বার 3 হচ্ছে আমাদের ইলেকশন। সুতরাং আমরা এখনো কিন্তু এখানে বাকি 2টি কার্যক্রমের ব্যাপারে এখানে সেই অগ্রগতি আমরা এখনো দেখতে পাইনি। বিশেষ করে প্রধানটাই আপনি যদি বলেন, দীর্ঘ 2-3 মাস ব্যাপী সংস্কার কমিশনে রাজনৈতিক দলগুলোর সাথে লম্বা আলোচনা হয়েছে, কিন্তু সেটিকে এখনো একটি ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে পারেনি। যতক্ষণ পর্যন্ত এই সরকার, আমি এর আগেও বলেছি যে ডক্টর ইউনূস সাহেবের নাম কিন্তু অর্থাৎ এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার কিন্তু কনস্টিটিউশনাল কোনো সরকার না, অর্থাৎ আমাদের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক নেই। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে বিগত দিনের যে সংবিধান, সেটি কিন্তু ডিজলভ হয়েছে। সুতরাং মানে পিপল উইলস, আপনাকে হয় সেটিকে অভিপ্রায় ধরে জুলাই বিপ্লবের ঘোষণা সনদকে আইনি ভিত্তি দিয়ে আপনাকে নির্বাচনের দিকে যেতে হবে, তাহলে এই সরকারের নাম সেখানে যুক্ত হবে। এখানে বিপ্লবী যারা ছিল এবং বিপ্লব যারা করেছে, এই যে আমাদের মানে বিরাট ছাত্র সমাজের যে স্যাক্রিফাইস, সেটির প্রতি কিন্তু শ্রদ্ধা এবং সেটিকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আপনাকে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আসতে হবে। আর যদি আপনি সেটি না দেন, তাহলে আপনার নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে শঙ্কা, রাজনৈতিক দলগুলোর যে আজকে তাদের যে দাবি এবং লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে যে নির্বাচন, সেটি হবে না। দ্বিতীয় হচ্ছে বিগত দিনে যারা কিন্তু রাতের ভোট, দিনের ভোটটা রাতে করেছে, সেই ফ্যাসিবাদী প্রশাসনে কিন্তু এখনো বিভিন্ন জায়গায় আছে। সুতরাং তাদের ব্যাপারে যদি আপনি ব্যবস্থা না নেন, তাহলে এখানে যে হুন্ডাগুন্ডা দিয়ে, পেশি শক্তি দিয়ে, কালো টাকার প্রভাবের মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার যে পথ প্রক্রিয়া বিগত 53 বছরের অনেকগুলো ইলেকশনে ছিল, সেই জায়গা থেকে জাতি কিন্তু মুক্তি পাবে না। এবং নতুন ভোটার এবং ভুয়া ভোটার, কারণ বিগত দিনে আওয়ামী লীগকে কিন্তু কবর থেকে এসে মানুষ ভোট দিয়েছে। সুতরাং আপনি সেই ভুয়া ভোটারকে যদি চিহ্নিত করতে না পারেন, যারা এই নির্বাচনে অসৎ উপায় অবলম্বন করেছে, তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে না পারেন এবং জুলাই সনদকে আইনি ফ্রেমওয়ার্কের মধ্যে না নিয়ে আসতে পারেন, তাহলে আলটিমেটলি নির্বাচনের উচ্ছ্বাস কাগজে কলমে যতই তৈরি হোক না কেন, মানুষের মধ্যে সে জায়গাটি তৈরি হবে না। এই জন্য আমাদের দাবির মধ্যে অন্যতম হচ্ছে এই ফেব্রুয়ারিতেই কিন্তু নির্বাচন সম্ভব, এবং বাংলাদেশ জামাত ইসলামী বলেছে যে ডিসেম্বরেও নির্বাচন সম্ভব।
কিন্তু সেটা আপনাকে বিগত দিনের এই সংবিধান যেটিকে প্রত্যাখ্যান করে বিপ্লব হয়েছে, সেই সংসদ হয়ে আপনার হবে। আজকে বিজ্ঞ আইনজীবীরা বলছেন না, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে এর অধীনে এই নির্বাচনটা সম্ভব এবং সেটি অবাধ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন সম্ভব এবং আপনাকে যে পেশি শক্তি মুক্ত, এই মুক্ত, কালো টাকা মুক্ত যে নির্বাচন, সেটি উপহার দেওয়া সম্ভব। সুতরাং আমরা মনে করি সীমানা একটি ইটস ওয়ান কাইন্ড অফ পার্ট, কিন্তু তার মধ্যে অন্যতম হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেখানে মানুষ জুলুমের কবল থেকে এখনো মুক্তি পায়নি। চাঁদাবাজি, লুণ্ঠন, দখল, মারামারি এগুলো কিন্তু অব্যাহত রয়েছে। সুতরাং যে দলে ক্ষমতায় আসতে চায় জনগণের ভোটের মাধ্যমে হবে, কেউ মনে করার কোনো সুযোগ নেই যে সম্ভবত আমরাই হয়ে গেছে। আমরা মনে করি একটি লেভেল প্লেইং ফিল্ড, সবার জন্য অবাধ সুষ্ঠু অংশগ্রহণ থাকার যে সুযোগটি, সে শঙ্কামুক্ত একটা অবস্থা যদি সরকার করতে পারে আর নির্বাচন কমিশন যদি তার গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে, তাহলে সেটি পসিবল হবে। নচেত এই নির্বাচন অন্য আরেকটি নির্বাচনের পুনরাবৃত্তি ছাড়া অন্য কিছু হবে না। জি, ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ রেজাউল করিম আপনাকে। একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ারকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে যুক্ত হওয়ার জন্য। আমি জেবেল ভাইয়ের কাছে আবার একটু আসতে চাই। জেবেল ভাই, যে হচ্ছে সীমানা নিয়ে যেই আলোচনা আমরা করছিলাম, আমরা রাজনৈতিক দলের দুইজন নেতার কাছে আমরা বক্তব্য শুনছিলাম। এই যে নির্বাচন কমিশন 39টি বা 40টি আসনে সীমানা রদবদল আনার পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া হয়েছে? ভালো বলছেন। আমাদের সরোয়ার ভাই এতক্ষণ ছিলেন। সরোয়ার ভাই বরিশাল সদর আসনে মাননীয় সংসদ সদস্য ছিলেন, মাননীয় মেয়র ছিলেন এবং রেজাউল করিম ভাই একজন রাইজিং রাজনীতিবিদ, তারও একটা দীর্ঘ সংগ্রাম আন্দোলনের হিস্টোরি রয়েছে। তারা দুজন কিন্তু একটা কথা বলেছেন, সেটি হচ্ছে যে সরকারের প্রতি তাদের আস্থার জায়গার যে ঘাটতি আছে। সরোয়ার ভাই তো বলেই দিলেন যে তারা হয়তো একটা মুভমেন্টে যাচ্ছে। আমি জানি না উনি কোন মুভমেন্টের কথা বলেছেন। আমরা এখনও সরকার বিরোধী মুভমেন্ট বিএনপি গিয়েছে এটা খুব একটা দেখিনি। আমরা দেখছি যে নির্বাচনের দাবিতে আন্দোলন করেছে। এর বাইরে এই সরকারকে পরিবর্তন করে একটি নির্বাচনকালীন সরকার বিএনপি চেয়ে কোনো আন্দোলন করেছে এমন দৃশ্যমান আন্দোলন এখনও দেখা যায়নি। হয়তো সামনে আসতে পারে, যেহেতু সরোয়ার ভাই বললেন দলের এরকম সিদ্ধান্ত থাকতে পারে। প্রশ্নটা হচ্ছে আপনার এই যে সীমানা নির্ধারণ এবং আস্থার জায়গাটি, সেই আস্থার জায়গায় সকল দল, সরকার এবং নির্বাচন কমিশন যদি একত্রিত না হয়, তারা যদি একই সমীকরণে না আসে, তাহলে ভোটের গ্রহণযোগ্যতা যেটা সেটা প্রশ্নবিদ্ধ হবে। মনে রাখতে হবে যে এই নির্বাচনটা তো শুধু পলিটিক্যাল পার্টি নির্বাচন নয়, এখানে ভোটার সম্পৃক্ততা আছে। এখানে দেশীয় অবজারভার যারা আছেন তারা যেমন অবজার্ভ করবেন, বিদেশি পর্যবেক্ষক যারা তারাও দেখবেন। এবং এই নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয়, যে সরকারটি গঠিত হবে সেই সরকারের নড়বড়ে হবে, সেই সরকারের প্রতি মানুষের আস্থা কম থাকবে। ইভেন আমাদের যারা ফরেন ডোনার যারা বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের অংশীদার, যারা বিভিন্ন ক্ষেত্রে পার্টনার, তারাও বাংলাদেশের এই সরকারের প্রতি, যে নতুন যে সরকার হবে সেই সরকারের প্রতি তাদের আগ্রহের জায়গা, আস্থার জায়গা, বিশ্বাসের জায়গায় ঘাটতি থাকবে। এবং যে দলটি, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ এখন রাজনীতি কার্যক্রম নিষিদ্ধ, একটা সময়তে নিষিদ্ধ নাও থাকতে পারে, তখন কিন্তু তারা এটাকে ইস্যু করবে। সুতরাং একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে এই সীমানা নিয়ে যে প্রস্তুতি করা হচ্ছে, সীমানা নির্ধারণের বিষয়টি অত্যন্ত যৌক্তিক এবং আইনানুগভাবে, অর্থাৎ আইনগতভাবে, যৌক্তিকভাবে, স্থানীয়ভাবে মানুষের যাতায়াত ব্যবস্থা, ভৌগোলিক অখণ্ডতা, প্রশাসনিক অখণ্ডতা, ইভেন ইলেকশন ম্যানেজমেন্ট যাতে সুন্দরভাবে করা যায়, সেই সব বিষয়গুলো দেখে এই সীমানা নির্ধারণটাকে আপনার করতে হবে। এবং এই যে ইস্যুটা আছে, সামনে নির্বাচন কমিশন শুনানি করবে। আপনারা জানেন যে আসনগুলোর উপরে আপত্তি পড়েছে 83টা আসন, এই 83টা আসনের উপর 4 দিন ব্যাপী শুনানি হবে, আগামী রোববার থেকে 4 দিন। এই শুনানি করার পরে যখন ইলেকশন কমিশন শুনবে, অর্থাৎ সেখানে একটি আসনের পক্ষে, অর্থাৎ যেই আসনগুলো চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জের পক্ষে যেমন আবেদন জমা হচ্ছে, আবার এর বিপক্ষে আবেদন জমা হচ্ছে। আবার আগে যেটা বলেছিলাম যে যেসব আসনগুলো পরিবর্তন হয়নি সেখানেও অনেকে পরিবর্তন চাচ্ছেন। তাহলে তাদের যে চাওয়ার যৌক্তিকতা, সেখানকার আইনি ভিত্তি
অন্য অন্য যে মানদণ্ডগুলো নির্বাচন কমিশন 12টা মানদণ্ডের ভিত্তিতে এবার সীমানা পুনর্নির্ধারণ করেছেন, সেই 12টা মানদণ্ডের যে ভিত্তি, সে ভিত্তিগুলো বিচার বিশ্লেষণ করে এখানে একটি মানে কি বলে গ্রহণযোগ্যতা সমাধানটা সবার কাছে প্রাপ্য বা সবাই এটা আকাঙ্ক্ষা। এখন নির্বাচন কমিশনের যে বিতর্ক আছে সেটি হয়তো চলবে, থাকবে, কিন্তু এখানে যদি কোনো ভুল হয়, এখানে যদি কোনোভাবে প্রতীয়মান হয় যে কোনো কারো ব্যক্তি বা দলের প্রতি পক্ষপাত করা হয়েছে, তাহলে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে যে প্রশ্ন উঠেছে সেটি আরও বড় আকার ধারণ করবে। এবং সেটাতে যেটি বড় আশঙ্কার জায়গা সেটি হচ্ছে নির্বাচন কমিশনের যদি গ্রহণযোগ্যতা নষ্ট হয়, সামনে ভোটটা অনিশ্চয়তার দিকে আসবে। এবং যেটি কথা উঠল জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন আলোচনা চলছে। ঐকমত্য কমিশন তারা আশা করছে এটা একটি সমাধানে যাবে। এই পর্বে আমরা একটু দেখে নিতে চাই নির্বাচন নিয়ে রাজনীতির মাঠে কি ধরনের বক্তব্য এসেছে। আজকে নির্বাচন কমিশন সচিব কথা বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন নিয়ে কথা বলেছেন, আমরা সেই বক্তব্যগুলো শুনে আসতে চাই। একটা কর্মপরিকল্পনার ব্যাপারে বলা হচ্ছিল, আমি বলেছিলাম যে আমরা এই সপ্তাহে এটা করব। হ্যাঁ, এটা কোঅর্ডিনেট করা হচ্ছে। কর্মপরিকল্পনার তো অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। One of the topics that we discussed with the Election Commission was conducting a pre-election assessment mission in the run-up to the election, and so that's something that IRA is interested in doing, where we would then take a look at kind of the election environment. এই 15-16 বছরে প্রশাসন ছিল না, পুলিশ প্রশাসন ছিল না, এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। এই ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আমাদের দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশনের প্রতি, তারা এইসব বিষয়ে মনোযোগ দিয়ে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দসই ব্যক্তিকে ভোট দিতে পারে, সেই কাজটি তারা করবেন। নির্বাচনের ব্যাপারে আপনারা সবসময় একটা বলেন যে আমরা আইন শৃঙ্খলা বাহিনী কোনো নিয়োগই হয় নাই, এই জন্য আমি আপনাদের স্ট্যাটিস্টিক্সটা দিতেছি। ইলেকশনের আগেই মানে আমার এই পর্যন্ত কিন্তু 15,851 জন পুলিশ আমরা নতুন নিয়োগ দিয়েছি। আমরা আলোচনা করছিলাম সীমানা পুনর্নির্ধারণ নিয়ে। জেবেল ভাই, আমার একটি প্রশ্ন, এটি যদি একটু আমাদের দর্শকদের সুবিধার্থে একটু সহজ করে বলেন। সীমানা নির্ধারণ তো একটি জটিল একটি বিষয়, এখানে ভূগোলের বিষয় আছে, এখানে একাডেমিক একটি আলোচনা আমরা করছি, সাধারণ মানুষ হয়তো এই বিষয়টি নাও বুঝতে পারে। আমরা যদি একটু সাধারণ মানুষের বোঝার জন্য সহজ করে বলি যে সীমানা রদবদলের কারণে ভোটের ফলাফলে কি ধরনের প্রভাব পড়ে। এটা ভালো বিষয়। আমরা মাঝখানে দেখছিলাম যে কুমিল্লা রিপোর্টার উনি কুমিল্লার মানুষের যে রিয়াকশন সেটি উনি দেখাচ্ছিলেন। এবার কুমিল্লা 5টি আসনে চেঞ্জ এসেছে। আমি যদি উদাহরণ হিসেবে এই কথাগুলো বলছি, যেমন কুমিল্লা 1 আগে ছিল দাউদকান্দি এবং তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা 1, এখন হচ্ছে দাউদকান্দি এবং মেঘনা উপজেলা নিয়ে। কুমিল্লা 2 ছিল হোমনা এবং মেঘনা নিয়ে, এখন হচ্ছে হোমনা এবং তিতাস উপজেলা নিয়ে। অর্থাৎ কুমিল্লা 1 এবং 2 এর যদি আমরা একটু বিশ্লেষণ করি যে দুটা উপজেলাকে চেঞ্জ করা হয়েছে। এখন যখন দেখা যাচ্ছে যে আপনার তিতাস উপজেলার যিনি প্রার্থী হবেন বা যেসব এই আসনে যারা প্রার্থী হবেন যাদের তিতাস উপজেলার বাসিন্দা, তারা তো আগে তাদের নির্বাচনের মাইন্ড সেট আপ ছিল বা দলের সাংগঠনিক কাঠামো বলেন অথবা কর্মীদের সাথে যোগাযোগ বা সম্পর্কের জায়গাটা তারা করেছেন কি দাউদকান্দি এবং তিতাস উপজেলাকে মিলে তারা এতদিন দীর্ঘ সময় ক্যাম্পেইন করেছেন। যখন আপনার এটি চেঞ্জ হয়ে যাবে তখন দেখা গেল কি আপনার হচ্ছে কি মেঘনা এবং দাউদকান্দি উপজেলা, অর্থাৎ মেঘনা উপজেলার যদি কোনো বাসিন্দা ইলেকশন করেন, উনি আগে থেকে প্রস্তুতি নেন, তাহলে উনি এখন ফাইট করতেছেন মেঘনা এবং দাউদকান্দি মিলিয়ে। অর্থাৎ এই আগের যে প্রস্তুতিটা ছিল তার প্রস্তুতিটা কিন্তু ভেঙে আবার নতুন করে করতে হচ্ছে। এর ফলে আবার কখনো কখনো এরকম হয় যে ধরেন একটি আসনে বিএনপি সবচেয়ে বড় দল, বিএনপি দল হয়তো সম্ভব 4 জন বা 5 জন ক্যান্ডিডেট আছে। যখন আপনার এই উপজেলা চেঞ্জ হয়ে যায় তখন ওই আসন থেকে দেখা গেল 3 জন ক্যান্ডিডেট সিটকে পড়লেন, বাকি যে 2 জন ছিলেন আবার হয়তো অন্য উপজেলা যুক্ত, আবার 2-1 জন যুক্ত হন। তখন আসলে ওই আসনে নমিনেশন কে পাবেন সেটা নিয়ে একটা উলটপালট হয়ে যায়, কঠিন পরীক্ষা দিতে হয়। দ্বিতীয় যেটি হচ্ছে আপনার সীমানা ধরেন এখন আগস্ট মাসে আপনার শুনানি শেষ হবে, হয়তো আমরা ধরে নিলাম সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ অথবা আগস্টের শেষ সপ্তাহে আপনার এই সিদ্ধান্তটা আসলো।
এখন নতুন যেসব জায়গায় চেঞ্জ হয়েছে সেসব জায়গায় যেসব বাসিন্দারা নির্বাচনে প্রার্থী হবেন তাকে আগামী অর্থাৎ ডিসেম্বরে আমরা যদি ধরে নিই তফসিল হবে, ফেব্রুয়ারিতে ভোট, তাহলে উনি মাত্র 6 মাসের ভিতরে তাকে নতুন উপজেলার প্রতিটি পথ প্রান্তর তাকে চষে বেড়াতে হবে এবং সেখানকার মানুষের আস্থা অর্জনের বিষয় আসবে। এই জায়গা থেকে অর্থাৎ এই যে উপজেলার চেঞ্জ অথবা ধরেন ইউনিয়ন পরিষদ চেঞ্জ, সেই চেঞ্জের জায়গা থেকে আপনার যে সমস্যাটি হয় সেটি হচ্ছে কারো কারো জন্য আশীর্বাদ হয়, কারো কারো জন্য অভিশাপ হয়। যে বিষয়টি বারবার বলা হচ্ছিল, বিএনপি যে অভিযোগটি করছিল যে 2008 সালে সূক্ষ্ম কারচুপি করা হয়েছে, ওইখানে বিএনপির অভিযোগটা ছিল এরকম যে বিএনপি যেসব আসনে জয়ী হওয়ার মতো প্রার্থী ছিলেন তাদের আসনকে ভাগাভাগি করা হয়েছে। এর ফলে বিএনপি অধ্যুষিত যে ভোটগুলোকে সেটাকে কাটাকাটি করা হয়েছে। ওই কাটাকাটির কারণে আওয়ামী লীগের প্রার্থীরা সুবিধা বেশি পেয়েছেন, বিএনপি প্রার্থীরা হোঁচট খেয়েছেন। ফলে তাদের যে অভিযোগ সেটি হচ্ছে যে অনেক জায়গায় খুব কাছাকাছি মার্জিন লাইনে ভোটের প্রাপ্তির সংখ্যা মার্জিন লাইনে গিয়েও তারা জিততে পারেননি এবং বড় ব্যবধানে হেরেছেন। এই যে হারাটা ওইটাকে তারা বলছেন যে সূক্ষ্ম কারচুপি যে কয়েকটা জায়গা হয়েছে এটা একটা। এখন আপনার যে চ্যালেঞ্জটা আপনি যেটা বলছেন যে বাস্তবিক প্রয়োগী আমরা কুমিল্লাকে উদাহরণ হিসেবে বললাম, এরকম অনেকগুলো জেলাতে 14টা জেলায় এরকম চেঞ্জ আছে। সেখানকার যারা ভোটার এবং যারা প্রার্থী তাদের এই যে আপনার প্রার্থী বাছাই এবং ভোট দেওয়া এক্ষেত্রে একটা বড় সমস্যা হয়। এবং কখনো কখনো যেটা হচ্ছে সেটি হচ্ছে যেমন ধরুন পরিবর্তনের পক্ষে যেমন আমি একজন প্রার্থী হব, আমি পরিবর্তনের পক্ষে আছি। এখন পরিবর্তনটা যদি হয়ে যায় তখন মানুষ মনে করে যে এই প্রার্থীর ব্যাপক ক্ষমতা, সে আসন চেঞ্জ করে ফেলতেছে, সুতরাং তার একটা মনস্তান্ত্রিকভাবে সে একটি মানুষ ওইখানকার একটা সাপোর্ট পান। যিনি বিরোধিতা করছেন তিনি তখন মানুষ কাছে মনে হয় আরে উনি তো পারছেন না, ওনার ক্ষমতা কম, নাহলে ওনার আসন হচ্ছে না কেন। এই কারণে অনেক সময় এই লড়াইয়ে, মনস্তান্ত্রিক লড়াইয়ে অনেক সময় অনেক প্রার্থী মনোনয়ন থেকে বঞ্চিত হন, জয় থেকে বঞ্চিত হন। ধন্যবাদ জেবেল ভাই। আমরা আলোচনা করছিলাম সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আজকের ভোটের টেনে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।